আজকে চরবেশন বিএনপি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আহ, অতিথি হিসাবে আমাদের স্টুডিওতে আছেন চরবেশন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জননন্দিত নেতা, ন্যায় নীতির মহান বীর জনাব মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। আমি আজকে আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগতম জানাই। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। চরবেশন বিএনপি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একটি নতুন উদ্যোগ, অত্যন্ত একটি মহতী উদ্যোগ। বিশেষ করে চরবেশন মনপুরার বিএনপির রাজনীতি নিয়ে যেই প্রোগ্রাম শুরু হয়েছে, তাতে আশা করি চরবেশন মনপুরার বিএনপি নেতাকর্মী এবং জনগণ উপকৃত হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, জনাব আলহাজ মোতাহার হোসেন আলমগীর মালতিয়া ভাই, রাজনীতিতে প্রথম পদার্পণ এবং ইচ্ছা পোষণের মূল কারণ একটু যদি আমাদেরকে বলতেন। প্রিয় চরবেশন মনপুরার বিএনপির নেতাকর্মী এবং জনসাধারণ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা মাধ্যে পরিবার একটি রাজনৈতিক পরিবার। আমার বাবা মরহুম আলহাজ ওয়াহিদ মালতিয়া, তিনি দীর্ঘদিন এই চরপেশনে রাজনীতি করে গিয়েছেন। তিনি 22টি ইউনিয়নের চেয়ারম্যান। একটি ইউনিয়ন ছিল, আজকে যে 22টি ইউনিয়ন মিলিয়ে একটি ইউনিয়ন ছিল, সেই ইউনিয়নের 22 বছর উনি একাধারে দায়িত্বে ছিলেন। আমরা ছোটবেলা থেকেই সেই হিসাবে জনসম্পৃক্ততার সাথে এবং সাধারণ মানুষের সাথে আমরা মিলেমিশে আছি। আর রাজনীতি একটি মহান সেবা, এই সেবা হিসেবেই রাজনীতি মূলত আসা। পরবর্তী পর্যায়ে আমাদের প্রিয় নেতা, বাংলার রাখাল রাজা, স্বাধীনতার মহান উৎসব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যখন তিনি জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেন, আমরা তখন ছাত্র। 1979 সালে আমি প্রথম চরপেশনের ছাত্রদলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি হিসাবে এই ছাত্রদলের দায়িত্বভার নিয়ে এখন পর্যন্ত বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। তো সুতরাং যেহেতু পারিবারিকভাবেই আমরা এটি রাজনৈতিক আবহাওয়ার মধ্যে, জনগণের মধ্যে মিলেমিশে আমরা আছি, সেজন্যই রাজনীতিতে আসার মূল কারণ এবং সেবা হিসেবে এটাকে নিয়েছি। রুট লেভেল থেকে আপনি তাহলে রাজনীতিতে উঠে আসছেন। আমার দ্বিতীয় প্রশ্ন, ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ নাজিমুদ্দিন আলম ভাইয়ের সাথে আপনার প্রথম পরিচয় কিভাবে হলো? প্রথম পরিচয়, আমরা যখন ছাত্র রাজনীতি করি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 84 বেসে মাস্টার্স নিয়ে কমপ্লিট করে এসেছি। তখন থেকেই নাজিমুদ্দিন আলম যেহেতু বরিশাল অঞ্চলের একজন ছাত্রনেতা ছিলেন, মোটামুটি কিছুটা ছিল। তারপরে বিশেষ করে 1991 সালে উনি যখন চরপেশনে ঘূর্ণিঝড় হয়েছিল, ওই ঘূর্ণিঝড়ের সময় চরপেশনে বিএনপির পক্ষ থেকে তিনি ত্রাণ নিয়ে এসেছিলেন। সেই সুবাদে যেহেতু আমি এখানে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, সেই কারণেই ওনার সাথে ওই আপনার ত্রাণ, বিএনপির ত্রাণ এগুলো নিয়ে আসার মধ্য দিয়ে ওনার সাথে প্রথম আমার আনুষ্ঠানিকভাবে সম্পর্ক গড়ে ওঠে। ধন্যবাদ। চরপেশন এবং চরপেশন এবং মনপুরা বিএনপির দুই ভাগে বিভক্ত। এ বিষয়ে আপনার যখন কমিটি হবে, আপনারা জাতির বৃহত্তম স্বার্থে একত্রিত ঘোষণা করে বিএনপির পথ চলা একসাথে সুগম করবেন কিনা? দেখুন, আমাদের বিএনপি একটি বিশাল বড় দল, একটি গণমানুষের দল। এখানে মতপার্থক্য কিছু থাকতেই পারে, তবে ওই যে দুইটা বিভক্তি, এটাতে আমি এই কথাটার সাথে আমি একমত না। আমাদের অনেক আগ থেকেই আপনার জানলে আপনি অনেকটা ক্লিয়ার হবেন যে আমাদের এখানে প্রথম যখন বিএনপি সৃষ্টি হয়, তখন মরহুম আব্দুর রহমান মাস্টার সাহেব সভাপতি এবং ফিরোজ চৌধুরী সাহেব সেক্রেটারি ছিলেন। ওই সময় আমি ছাত্রদলের সেক্রেটারি। তার পরবর্তী পর্যায়ে আপনার বিভিন্ন চড়াই উত্তের মধ্যে দিয়েই, যেহেতু রাজনীতি,
মতপার্থক্য ছিল। মতপার্থক্যের মধ্যে দিয়েই কিন্তু আমরা আবার সবাই মিলেমিশেই কিন্তু চরফ্যাশনে বিএনপি, চট্টগ্রাম মহানগরের বিএনপি আমরা ঐক্যবদ্ধ রেখেছি। আশা করি এখনও ঐক্যবদ্ধ আছি আমরা। বাকি যেটুক ওটুক ইনশাল্লাহ সেরে যাবে, সমস্যা হবে না। আপনার অভিমত জানতে চাচ্ছি, যেহেতু সাবেক ভোলাচার আলহাজ নাজিমুদ্দিন আলম ভাই এখানে সংসদ সদস্য ছিলেন, বর্তমানে ওনার সংসদ সদস্য আপনারা আশা করেন নিশ্চয়ই সামনে পাবেন, আপনাদের তরফ থেকে এটা আপনারা আশা করবেন। তো জাতি একটু জানতে চায় যে কোন কোন ক্রাইটেরিয়াতে উনি নমিনেশনটা পাবেন, এটা আপনার কাছে প্রশ্ন। দেখেন, আমরা আপনার 1991 সালে যখন সাধারণ নির্বাচন হয়, তখন আমিও ক্যান্ডিডেট, আমিও প্রার্থী হয়েছিলাম। তো আমার বয়স কম, এই জন্য আমাদের বলার প্রাণপুরুষ মরহুম মোশাররফ হোসেন শাহজাহান ভাই আমাকে বললো যে তুমি তো এখনো বয়স কম, আমাদের এখানে আলহাজ আমিনুল আকরাম সাহেব, উনি একজন প্রবীণ লোক, তাকে দিয়ে আমরা এখানে ইলেকশনটা করাতে চাই। তো সেই সুবাদে তখন আপনার আকরাম সাহেবকে নমিনেশন দেওয়া হয়। আমিও পরবর্তী পর্যায়ে তার জন্য মাঠে অনেক কাজ করেছি। কিন্তু যেহেতু চরফ্যাশন লালমোহনের একটি প্রশ্ন ছিল, সে কারণে আমরা এখানে সিটটি আমরা হারিয়েছি। আকরাম সাহেব খুব ভালো লোক থাকা সত্ত্বেও আমরা এখানে ওই সমস্ত কারণে সিটটি হারিয়েছি। আমরা তেমন একটা মোটে সুবিধা করতে পারি নাই। এরপরে আপনার পরবর্তী পর্যায়ে যখন আবার এখানে উপনির্বাচন হলো 92 সালে, ওই সময় আমি একবার ক্যান্ডিডেট হয়েছিলাম। পরে একটি ভুল বোঝাবুঝির কারণে আমাদেরই ফ্যামিলির একজন উজ্জ্বল নক্ষত্র আব্দুল শহীদ মালিতা, আমারই ভাইয়ের ছেলে, উনি প্রথম বিএনপি করতেন, তারপরে এরশাদ আমলে 9 বছর জাতীয় পার্টিতে যোগ দেওয়ার কারণে ওনার একটু বিএনপিতে সমস্যা ছিল। তা আমি নমিনেশন পাওয়ার পরে আবার রাজনৈতিক বিভিন্ন মেরুকরণে গিয়ে আমার নমিনেশন ক্যান্সেল করে আবার ওনাকে দেয়। আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হওয়ার কারণে আমরা আবার 92টি সিটটা আমরা হারিয়ে ফেলি। এরপরের থেকেই আমাদের বর্তমান যে আপনি যে প্রসঙ্গ আনছেন আলহাজ নাজিমুদ্দিন আলম, উনি চরফ্যাশন যেহেতু আগে থেকে একটু যাতায়াত ছিল, ত্রাণ থেকে শুরু করে বিভিন্ন সময় তিনি চরফ্যাশনের মানুষের সাথে যোগাযোগ রক্ষা করেছেন। সেই সুবাদে উনি চরফ্যাশন এসে যখন আবার বিএনপির অবস্থাটা একটু নাজুক হয়ে পড়ছিল, এই অবস্থায় উনি এসে আবার বিএনপিকে ঘুরে দাঁড়ানোর মতো একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের সকলকে নিয়ে কাজ করেছেন। আমরাও ভাবলাম, বিশেষ করে আমি ভাবলাম যে যেহেতু এখানকার আমাদের একটু সমস্যা থাকলেই সিটটা আওয়ামী লীগ নিয়ে যায়, তো আমরা একটু স্যাক্রিফাইস করি এবং আমরা ঐক্যবদ্ধভাবেই তখন নাজিমুদ্দিন আলম সাহেব পরবর্তী পর্যায়ে যাতে চরফ্যাশন এমপি হইতে পারেন, সিটটা আমরা আবার আমাদের অনুকূলে আমরা সিটটা আনতে পারি, সেই জন্য আমরা ঐক্যবদ্ধভাবেই কাজ চালিয়ে যাচ্ছি। উনি চরফ্যাশনের যেই দোদুল্যমান বিএনপি ছিল, তৃণমূল পর্যায় থেকে উনি এই বিএনপিকে একটি শক্ত মজবুত স্ট্রাকচারের উপর দাঁড় করিয়েছেন এবং উনি 96 সালে চরফ্যাশনে আপনার প্রথমবার এমপি হন। এমপি হওয়ার পরে দীর্ঘ 32 বছর কিন্তু উনি চরফ্যাশনে বিভিন্ন জনপদে ঘোরাফেরা করেছেন, এই দেশের উন্নয়ন করেছেন। বিশেষ করে 2001 থেকে 2006 সাল পর্যন্ত চরফ্যাশনের সার্বিক উন্নয়ন তার দ্বারাই মূলত, যে যাই বলুক, মূল উন্নয়নের রূপকার কিন্তু আলহাজ নাজিমুদ্দিন আলম। এই চরফ্যাশনে বিদ্যুৎ ছিল না, গ্রিড লাইন গজারিয়া পর্যন্ত এসে আমাদের আর এদিকে আসছে না, তখন নাজিমুদ্দিন আলম ম্যাডাম আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী, ওনাকে বুঝিয়ে শুনিয়ে আবার এই চরফ্যাশন গ্রিড লাইনের আওতায় আনেন। তারপরে চরফ্যাশন শিক্ষা অবস্থা খুবই নাজুক অবস্থা ছিল, একটিমাত্র কলেজ ছিল, সেই একটি কলেজ থেকে উনি প্রায় 60টি কলেজে রূপান্তরিত করেছেন। চরফ্যাশনে বারবার বাজারে আগুন লেগে সব কিছু নষ্ট হয়ে যেত, ফায়ার ব্রিগেড ছিল না, উনি ফায়ার ব্রিগেড এনেছেন। জনগণের সেবার জন্য, স্বাস্থ্য সেবার জন্য তিনি এখানে হাসপাতালকে একটি উন্নত হাসপাতালে রূপান্তরিত করার চেষ্টা করেছেন। আপনার বিভিন্ন অবকাঠামোগত রাস্তাঘাট এই চরফ্যাশন থেকে আপনার
বিশেষ করে বেতুয়া থেকে বসিরহাট পর্যন্ত, গদিরা থেকে সেই মাইনকা পর্যন্ত বিভিন্ন যত রাস্তাঘাট, বড় বড় রাস্তাঘাটগুলা, কর্মী ব্রিজ, তখন একটা দুঃস্বপ্ন ছিল। কর্মী ব্রিজের ওখানে ব্রিজ ছিল না, মানুষ নৌকায় চলে যেত, সরি, অনেক দুর্ঘটনা ঘটতো। ইভেন আপনি দেখেন এই যে চরপেশনের থানার দিকে পূর্ব দিকে যাওয়ার যে রাস্তাটা বেতুয়ার দিকে, এই এতিমখানার সামনে এখানে আমরা, শাকও ছিল রাস্তার উপরে, মানুষ কাদার মধ্যে দিয়ে চলাফেরা করতো। এই সমস্ত জিনিস থেকে নাজিমুদ্দিন আলম কিন্তু যথেষ্ট পরিশ্রম করে চরপেশনের রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা, বিভিন্ন দিক দিয়ে উন্নয়নের একটি মডেল উনি দাঁড় করিয়েছিলেন, যার কারণে জনগণ তাকে অত্যন্ত হৃদয় দিয়ে ভালোবাসছে। এই যে কারণে উনি এখানে 6বার নমিনেশন পেয়েছেন, 6বারের 3বারই তিনি এমপি হয়েছেন। পরবর্তী যেই নির্বাচন, সেই না আপনারা জানেন 2008-এর নির্বাচন, 18-র নির্বাচন, এই নির্বাচনগুলা তো আপনারা জানেন যে ভোট হয় নাই, আওয়ামী লীগ বাসা থেকে বেরোতে দেয় নাই, একটি নির্বাচন নামে একটা তামাশা হয়েছে, দিনের ভোট রাত্রে হয়েছে, ডামি ভোট হয়েছে, বিভিন্ন কারণে নাজিমুদ্দিন আলম, আমরা তাকে এখানে সেই আওয়ামী লীগের এই সমস্ত অপকর্মের কারণে, ভোট ডাকাতির কারণে নাজিমুদ্দিন আলম এমপি হতে পারেন নাই, কিন্তু মানুষ তাকে এমপি হিসাবেই মনে করে, আসলে প্রকৃত এমপি নাজিমুদ্দিন আলম এটাই মনে করে। এই জন্য যখনই তিনি চরপেশনে আসেন, হাজার হাজার মানুষের একটা স্রোত নেমে যায়, এবং মানুষ তৃণমূল পর্যায়ে এখনও নাজিমুদ্দিন আলমকে অত্যন্ত ভালো জানেন, এবং তার আমলে চরপেশনে বিশেষ করে আপনার যুব সমাজ বর্তমানে যে অবক্ষয়, এই অবক্ষয়টা সৃষ্টি হয়েছে এই 16-17 বছর আওয়ামী লীগের শাসন আমলে। এখানে বিভিন্ন রকম নেশাদ্রব্য, আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা, তারা এটাকে একটা ব্যবসা হিসেবে নিয়ে যুব সমাজকে ধ্বংস করে দিয়েছেন। চরপেশনের নাজিমুদ্দিন আলমের সময় কখনই এই অবস্থাটা এখানে ছিল না, এবং একটা মোটামুটি একটা সুন্দর অবস্থা ছিল। কিন্তু এই 17 বছর একটা ভীতিকর অবস্থা, সন্ত্রাসীদের একটা অভয়ারণ্যে পরিণত হয়েছিল চরপেশন। আমরা তো চরপেশনে কোনো শান্তিপূর্ণভাবে একটি প্রোগ্রাম আমরা করতে পারি নাই, করতে দেয়নি, প্রত্যেকটা প্রোগ্রাম বাধাগ্রস্ত আমরা হয়েছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, আমরা রোগ মুক্তির জন্য, আমরা নাজিমুদ্দিন আলম সাহেবের বাসায় আমরা একটি দোয়া অনুষ্ঠান বন্ধ করতে গেলে সেখানে ওরা হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে হুমড়ি খেয়ে আমাদের কর্মী বাহিনীকে রক্তাক্ত জখম করত। এবং আমাদের এখানে আমাদের ছাত্রনেতা, উপজেলার উপজেলা ছাত্র দলের সভাপতি আব্দুর রাজ্জাককে ঈদের রাতে কি নির্মম নিষ্ঠুরভাবে তারা হত্যা করেছে। আরও 6 জনকে ওরা হত্যা করেছে, মোট 7 জনকে এই 15-16 বছরে ওরা চরপেশনে হত্যা করেছে। একটা বিভীষিকাময় অবস্থা ছিল, একটা রাম রাজত্ব ছিল, এবং একটা লুটপাটের রাজত্ব ছিল। মেগা প্রকল্প মানে মেগা লুটপাট, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে এখান থেকে, যার কারণে আওয়ামী লীগের উপর একটা বিতৃষ্ণা ভাব এসেছে। এবং মানুষ মনে করে যে নাজিমুদ্দিন আলমের সময়ে, বিএনপির আমলে, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে নাজিমুদ্দিন আলম এখানে এমপি ছিল, আমরা ভালোই ছিলাম, এখানে এত বড় একটা দুর্নীতি বা এই ধরনের হানাহানি মারামারির মধ্যে আমরা ছিলাম না। যে কারণে আমাদের বিশ্বাস যে নাজিমুদ্দিন আলম যেহেতু 32 বছর পর্যন্ত এই চরপেশনের মনপুরার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে তৃণমূলের নেতাকর্মী থেকে নার্সিং করেছেন, তিনি সকল নেতাকর্মীর বিপদ আপদে সবসময় পাশে ছিলেন, খোঁজখবর নিয়েছেন। যত সমস্যাই হোক, যত বাধা বিপত্তি হোক, উনি কিন্তু চরপেশনে এসে মাঝে মধ্যে ঘুরে গেছেন, নেতাকর্মীর সাহস দিয়েছেন। সেই সব কারণে আমাদের একটা বিশ্বাস যে নাজিমুদ্দিন আলম গত 18 সালে নির্বাচন সুষ্ঠু হলে তিনি তো এমপি। তো সুতরাং আমাদের একটা বিশ্বাস পরবর্তী পর্যায়ে যে এই এরশাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকার কথা আমরা সবাই জানি। বিশেষ করে এই যে 16-17 বছরের আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে তিনি ঢাকার রাজপথে যে অবদান রেখেছেন, আপনার নিশ্চয়ই মনে আছে যে 11 সালের 11-12 সালে যে আমিন বাজারে তাকে কিভাবে খুব কাছ থেকে গুলি করে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তিনি রক্তাক্ত জখম হিসাবে জখম হয়ে তিনি হাসপাতালে প্রায় মৃত। আমরা তো ভাবছিলাম তিনি আর সেরে উঠবেন না,
তাহলে রশেদ রহমত ম্যাডামের খালেদা জিয়ার একান্ত সহযোগিতায় তিনি আমেরিকা গিয়ে চিকিৎসা করে মোটামুটি সুস্থ হয়ে ফিরেছেন। এখনও তার লিভারে একটি স্প্যান্ডাল এখনও নিয়ে তিনি বহন করছেন। এর পরবর্তী পর্যায়ে যতগুলো আন্দোলন সংগ্রাম প্রত্যেকটি আমরা নাজিমুদ্দিন আলমকে ঢাকায় সরব দেখেছি। তা আমার বিশ্বাস যে দলীয় নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার এই অবদানের কথা এবং এই চরমসম্মান তার দীর্ঘদিনের বিচরণ, দীর্ঘদিনের নেতাকর্মীদের নার্সিং ব্যাপারগুলা সব কিছু আমাদের নিয়েই আশা করি যে নাজিমুদ্দিন আলমই আগামীতে মনোনয়ন পাবেন। ধন্যবাদ, অনেক বিশদ বর্ণনা করেছেন। যেহেতু আসলে নমিনেশন প্রার্থী আরেকজন আছে, আপনি জানেন, উনি কেন্দ্রীয় ছাত্র দলে ছিলেন, বর্তমানে কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন ভাই। যদি দল থেকে তাকে নমিনেশন দেওয়া হয়, আপনাদের এ বিষয়ে বক্তব্য জানতে চাচ্ছি। হ্যাঁ, নমিনেশন আমি তো বললামই, একটা আমাদের যেহেতু বৃহত্তম একটা রাজনৈতিক দল, সেহেতু এখানে একাধিক কেন্দ্রে থাকতেই পারে। আরে ভাই, আমিও তো নমিনেশন চাইতে পারি। নমিনেশন চাওয়া তো দোষের কিছু না। নমিনেশন আমাদের তো দেখা যায় যে সিরিয়াল 2-3 জন পর্যন্ত লিস্টিতে রাখেন, কিন্তু তারপর নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক সাহেব, ম্যাডাম জিয়া এবং যারা আছেন, তারা সব কিছু বিচার বিশ্লেষণ করে সকল কিছু মূল্যায়ন করেই তো নমিনেশন দেবেন। তো সুতরাং সেই ক্ষেত্রে যাকেই নমিনেশন দেওয়া হবে, আমরা তো 100%ই বিশ্বাসী যে নাজিমুদ্দিন নমিনেশন পাবেন। তারপরেও আপনি যে প্রসঙ্গ আনছেন, নুরুল ইসলাম নয়নও আমাদের চরপেশনেরই ছেলে, যদিও তিনি ঢাকায়ই থাকেন। এখনও চরপেশনে তার বিভিন্ন গ্রামগঞ্জে বা বিভিন্ন মফস্বলে ততটা পরিচিতি তার নাই। হয়তো যারা একটু শিক্ষিত, যারা এলিট পার্সন, তাদের মধ্যে হয়তো কিছুটা তাকে চিনে, যেহেতু তিনি কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক। কিন্তু মাস পিপল তো অতটা এখনও তাকে চিনে না। কিন্তু তারপরেও আমরা, সেও আমাদের নেতা, আমাদের এলাকারই গর্ব। আমরা আশা করি সেও একসময় চরপেশন না শুধু, বৃহত্তম বরিশালের একজন বড় নেতা হবেন। আমরা তো সেই বিশ্বাস নিয়ে আছি। তো সেখানে যে নমিনেশন সিদ্ধান্ত তারেক সাহেব এবং ম্যাডাম জিয়া যেটা দেবেন ওটাই চূড়ান্ত। সেই সিদ্ধান্ত যেদিকেই আসুক, আমরা তো সেদিকেই কাজ করতে হবে। সবাইকে নিয়ে মিলেমিশেই তো আমাদের কাজ করতে হবে। তো আমরা তো নুরুল ইসলাম নয়ন সাহেবেরও ভবিষ্যৎ আমরা ভালো হোক, এটাই আমরা চাই। ধন্যবাদ। আপনি জানেন যে বিরোধী পক্ষ এখানে একজন এমপি ছিলেন সাবেক। চরপেশনে অনেকের দাবি যে উনি বিশদ উন্নয়ন করেছেন। আলহাজ নাজিমুদ্দিন আলম ভাই যদি নমিনেশন পান, ওনার নির্বাচনী প্রতিশ্রুতি এবং রূপরেখা, এটা নিয়ে যদি কিছু বলতেন। এই জাতীয় আপনাদের কোনো না, পরিকল্পনা এটা তো আছে? স্বাভাবিক যে যে গভর্নমেন্টই থাকে কিছু তো উন্নয়নের ধারাবাহিকতা তারা রক্ষা করেই। কিন্তু এখানে দেখতে হবে উন্নয়ন কতটা হয়েছে, আর এটার মধ্যে রাষ্ট্রীয় সম্পদ কতটা তছরূপ হয়েছে, কতটা আত্মসাৎ হয়েছে। এবং 15 বছর 16 বছর দীর্ঘ একটা সময় যদি একচেটিয়া একটা গভর্নমেন্ট থাকে, একই নেতা থাকে একটা এলাকায়, স্বাভাবিক কারণেই কিছু উন্নয়ন হয়। তবে যেই উন্নয়নগুলো হয়েছে তুলনামূলক উন্নয়নের চেয়ে অনেক অনেক বেশি দুর্নীতি হয়েছে, রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়েছে। একে শুধু সেটাই নয়, তার এই শাসনামলে যে এই সন্ত্রাসের যে একটা অভয়ারণ্য হয়েছিল চরপেশনে, মাদকের যে একটা সয়লাব হয়ে গিয়েছিল, এগুলোতে আপনি উন্নয়ন করেছেন বলেই তো আপনি এগুলাকে প্রশ্রয় দিয়ে এটাকে সমাজে বিচরণ করে দিতে পারেন না। সেই সেই দিক থেকে আমি বলবো যে উন্নয়নের কিছু ধারাবাহিকতা উনি রক্ষা করেছেন। মেগা প্রজেক্ট তো বিএনপির আমলেই হয়েছে, গ্রিড তো বিএনপির আমলের। আপনার শিক্ষা ব্যবস্থার যে আমূল পরিবর্তন বিএনপির আমলের। কিন্তু উনি নিজের নামে, বাপের নামে এবং নিজের স্ত্রীর নামে, মার নামে কতগুলা শিক্ষা প্রতিষ্ঠান করেছেন ঠিকই, কিন্তু আপনি দেখেন শিক্ষার মানটা কোথায় নিয়ে গেছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও করার জন্য, শতভাগ পাশ করানোর জন্য যেভাবে শিক্ষার্থীদের এবং শিক্ষকদের নৈতিক অবক্ষয় হয়েছে, নকলের সয়লাভ হয়ে গিয়েছে, শিক্ষার পরিবেশটি নষ্ট হয়ে গিয়েছে, সেটা তো সমস্ত
যা কিছু উন্নয়ন করেছে তার সব কিছু ম্লান করে দিয়েছে। একটা জাতির মূল স্তম্ভ তো ভবিষ্যৎ প্রজন্ম। যে ভবিষ্যৎ প্রজন্মর মধ্যে থেকে ছাত্র সমাজই তো উঠে আসে। সেই ছাত্র সমাজ শিক্ষা যদি ধ্বংস করে দেয়, তো সেখানে আপনি উন্নয়ন দিয়ে কী করবেন? আর উন্নয়ন বলতে তো আপনি একই প্রজেক্ট আপনি দেখেন, একই জায়গায় বারবার বারবার টাকা বরাদ্দ, বিভিন্ন প্রকল্প থেকে টাকা বরাদ্দ করে এনে বারবার ওই প্রকল্প দেখানো হয়েছে। উন্নয়ন বলতে উনি টাওয়ারটা এখন মুখ্য বিষয়ে দাঁড়াইছে। যেহেতু একটা টাওয়ার দাঁড়িয়ে আছে, এটাকে উনি উন্নয়নের রোল মডেল হিসেবে দেখছেন। কিন্তু এটা করতে গিয়ে উনি কত টাকার এই টাওয়ারটা কত টাকায় সম্পন্ন করলেন, এগুলো তো দেখার ব্যাপার আছে। সেখানে উনি তো জমিদারের ছেলে ছিলেন না। ওনার বাবা একজন আদর্শ শিক্ষক ছিলেন, এমপি ছিলেন, ভালো লোক ছিলেন। কিন্তু ওনার বাবাও তো রিক্সার উপরে গাড়িতে চড়তেন না, কারণ সেই অবস্থাটা তাদের ছিল না। উনিও তো রিক্সা চলাফেরা করতেন। হঠাৎ করে উনি এমপি হওয়ার পরে কোটি কোটি টাকার গাড়ি উনি কোথায় পেলেন? কি ওনার সোর্স অফ ইনকামটা কি? উনি প্রথম যখন ইলেকশনে দাঁড়ালেন, তখন উনি তার যে সম্পদের বিবরণ দিলেন, সেটা কি পরিমাণ, আর সর্বশেষ তার সম্পদের যে তথ্য বেরিয়ে আসলো, সেটা কী পরিমাণ। তো এই যে হাজার হাজার কোটি টাকা, জনগণের টাকা, রাষ্ট্রীয় টাকা আত্মসাৎ করে তার কর্মী বাহিনী, সবচেয়ে আশ্চর্য ব্যাপার, যারা টোকাই ছিল, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাসাবাড়িতেও রাজমিস্ত্রির কাজ করত, তাদের আপনি দেখেন বিশাল বিশাল অট্টালিকা ঢাকায় চরপেশনে, কি একটা অবস্থা! এটা লুটপাট, মহা লুটপাট। সুতরাং উন্নয়ন যেটুকু করেছেন, তার চেয়ে বেশি যে ক্ষতি করেছেন, এতে নিশ্চয়ই মানুষ মূল্যায়ন করবে। সেই আলোচনায় আমার মনে হয় উনি উন্নয়নের চেয়ে বেশি উনি দুর্নীতি এবং অব্যবস্থাপনা এবং চরপেশনের যেই একটা সুন্দর পরিবেশ ছিল, এই পরিবেশটাকে উনি নষ্ট করতে সহযোগিতা করেছেন। সেই দৃষ্টিতে আমার মনে হয় না যে জনগণ তাকে আর সেই একজন আদর্শিক নেতা হিসেবে চরপেশনের মনপুরার মানুষ তাকে গ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি না। 16-17 বছরের রাজনীতি, বিরোধী দলের রাজনীতিতে আপনারা মামলা হামলার শিকার হয়েছেন এবং রাজপথেও আপনাদেরকে দাঁড়াতে দেয়নি। আপনাদের কোনো নেতাকর্মী রাজপথে আসলে তারা দাঁড়িয়ে কোনো মিছিল, মিটিং বা সভা সমাবেশ করতে পারেনি। এই বিষয়ে যদি দুই একটা পয়েন্ট বলতেন। হ্যাঁ, এটা তো আমি আপনাকে যেটা বললাম, যে এর আগে একটু বলেছি যে আমাদের ছাত্রদলের সভাপতি রাজ্জাক একটা ঈদের রাত্রে এইভাবে প্রকাশ্য জনসম্মুখে তাকে ঘেরাও করে রেখে চরপেশনের সমস্ত মাস্তান বাহিনী, সমস্ত এই ত্রাস, এই চেয়ারম্যান হাট বাজারে গিয়ে বেরির উপরে তাকে কিভাবে নির্মম নির্যাতন করে হত্যা করলো। আমাদের জাহাঙ্গীর পঞ্চায়েত, আমাদের হারুন মাস্টার মাদ্রাজের, আমাদের শামীম, আমাদের কালাম শ্রমিক দলের, এই মিলিয়ে প্রায় 7 জনকে তারা হত্যা করছে। তা আমাদের এমন একটি পরিবেশ ছিল, যেই দিন ম্যাডামকে বাসা থেকে এই শেখ হাসিনা সুরাচারী সরকার যেদিন তাকে বাসা থেকে উৎখাত করে, সেই দিন নাজিমুদ্দিন আলম আপনারা জানেন যে সেখানে অবস্থান নিয়েছিল। আমরা চরপেশনে অবস্থান নিয়েছিলাম। সদর রোডে অতর্কিতভাবে আইসা এই যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের এবং এখানে যখন দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা ছিলেন জাকের সাহেবের পরে, তাদের নেতৃত্বে এসে আমাদের উপর কীভাবে হামলা করলো, আমরা কীভাবে অ্যাসল্ট হইলাম, এটা তো চরপেশনের মানুষ দেখেছে। তারপরে আপনার জাকের সাহেবের যে উগ্র বক্তৃতা, তিনি তার ছেলেবানদেরকে কন্ট্রোল না করে উস্কে দিয়েছেন। যে সমস্ত কারণে আপনার যেদিন নাজিমুদ্দিন আলম সাভারে গুলি খেলো, সেদিন আমরা একটি প্রতিবাদ করার জন্য আমরা একত্রিত হয়েছিলাম আমাদের পার্টির অফিসের দোতলায়। সেখানে তারা এসে দেশীয় অস্ত্রশস্ত্র, হকি স্টিক, রান্দা, এমনকি আগ্নেয়াস্ত্র, রিভলভার নিয়ে এসে আমাদের রুমে সামনে দিয়ে তালা মেরে পেট্রোল দিয়ে আমাদেরকে জ্বালিয়ে দেওয়ার যেই হীন প্রচেষ্টা তারা চালিয়েছিল, চরপেশনের ইএনও এবং ওসি তাৎক্ষণিক গিয়ে আমাদেরকে সেখান থেকে
তাদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করে কোনো মতে আমরা প্রাণ নিয়ে আমরা চলে আসছি। তারপরে আপনি দেখেন 18 সালের নির্বাচন, এই নির্বাচনটা শেখ হাসিনা কীভাবে বলল যে আমি শেখ মুজিবের কন্যা, আমি কথা দিয়ে কথা রাখি। আমরা তার কথায় বিশ্বাস করে নির্বাচনে নেমেছিলাম, কিন্তু নাজিমুদ্দিন আলম সাহেব চরফ্যাশনে যখন আসলেন, হাজার হাজার মানুষ তাকে বরণ করে নিল। এ দেখে জ্যাকব সাহেব আতঙ্কিত হয়ে গেলেন, সুষ্ঠু নির্বাচন যেন না হয় সেই জন্য তিনি এমন ব্যবস্থা করলেন, নাজিমুদ্দিন আলমের বাসার সামনে একটি ক্যাম্প করে দিলেন। তার সকল সন্ত্রাস বাহিনী ওখানে থাকতো, বিআরডিপির মোড়ে। আমাদের ছেলেমেয়েরা যারা এই বাসায় যেত মারধর করতো, তাদের রক্তাক্ত জখম করেছে, মোবাইল নিয়ে গেছে, পকেট হাতিয়ে মানি ব্যাগ ছিনতাই করেছে। ইভেন নাজিমুদ্দিন আলম সাহেবের আমরা উপস্থিত সেখানে, ওসি সেখানে, টিএনও উপস্থিত, তাদের উপস্থিতিতে বাসায় হামলা করে গুলি পর্যন্ত তারা করেছে। সে তারপরে তার বাসায় কিভাবে ভাঙচুর করেছে, 18 বার থেকে 20 বার তার বাড়িটা ভাঙচুর করেছে, তার বেডরুমের আসবাবপত্র ভাঙচুর করেছে, ইভেন বাথরুমের জিনিসপত্র পর্যন্ত ভাঙচুর করেছে। কি যে একটা বিশ্রী অবস্থা! এই অবস্থার কথা মনে উঠলে আজও শরীর শিউরিয়ে ওঠে। তো এরপরে মানুষ কিন্তু প্রতিবাদ মুখর ছিল। মানুষ সবসময় আল্লাহর কাছে দোয়া করছে যে এই জালেম সরকার, এই মাফিয়া সরকারকে মুক্ত হওয়ার জন্য চরফ্যাশন মনপুরা মানুষ সবসময় দোয়া করছে যে আল্লাহ এর থেকে আমাদেরকে পরিত্রাণ দাও, আমাদেরকে বাঁচাও। দেখেন আপনি যেদিন 5ই অক্টোবর 5ই আগস্ট যখন তাদের পতন হইল, আপনার বিনা নোটিশে হাজার হাজার মানুষ, বিক্ষুব্ধ মানুষ কিভাবে চরফ্যাশন সমস্ত এলাকায় মানুষ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে শেখ হাসিনা এবং জ্যাকবের বিরুদ্ধে মিছিল করে স্লোগান দিয়ে তারা একটা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করলো। তারপরেও আমরা এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি যে আওয়ামী লীগের কোনো যারা নেতৃবৃন্দ ছিল তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান যেন কেউ কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় আমরা ভূমিকা নিয়েছি, কোনো স্থাপনা যেন আঘাতপ্রাপ্ত না হয় এবং অফিসগুলা যাতে ঠিক থাকে, চরফ্যাশন মনপুরা যেন দুর্নাম না হয়, এই জন্য বিএনপির যেন দুর্নাম না হয়, সেজন্য আমরা একটি মাস কঠোর পরিশ্রম করেছি, দিবারাত্র ঘুম মেরে আমরা এগুলো সব রক্ষণাবেক্ষণ করেছি। এখন দেখেন যে আপনি যেটা বলেছেন যে একটা যে দুর্বলতা, সেটা হলো যে আমাদের মধ্যে একটা গ্রুপিং, আমি এটাকে ওইরকম বিভক্তি বলবো না, একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাটা কিছুটা অশুভ দিকেও ধাবিত হওয়ার উপক্রম হয়েছে। আমাদের কমিটি নাই, আজকে প্রায় 5-6 মাস আমাদের উপজেলা কমিটি ভেঙে দিয়েছে, এখন পর্যন্ত কমিটি হয় নাই, যার জন্য একটা সমুদ্রের জাহাজ নাবিকবিহীন অবস্থায় ঝড়ের মধ্যে যে অবস্থা, অনেকটা আমরা সেই অবস্থায় আছি। অনেক অনুপ্রবেশকারী আওয়ামী লীগের প্রথম দ্বিতীয় শ্রেণীর যারা সন্ত্রাস ছিল, নেতা ছিল, এরা আত্মগোপনে থেকে এরা বিভিন্নভাবে মোবাইলে এদের লোকজনদেরকে এই নব্য বিএনপি সাজিয়ে চরফ্যাশনে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করছে। চাঁদাবাজি, রাহাজানি যাই হচ্ছে, এই অনুপ্রবেশকারীরা করে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। সেজন্য আমরা বারবার আমাদের দলের হাইকমান্ড এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন, জেলা নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃত্ব, সকলের কাছে আমরা আহ্বান রাখছি যে আপনারা অচিরেই একটি মূল চরফ্যাশন উপজেলা মূল বিএনপি এবং পৌরসভার কমিটিটা অতি দ্রুত দিয়ে একটি সুন্দর পরিবেশে ফিরিয়ে আনার সহযোগিতা করার জন্য, না হয়তো আমাদের দলের নিয়ন্ত্রণহীনভাবে অনুপ্রবেশকারীরা আমাদের দলে ভাবমূর্তি ক্ষুণ্ণ করে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে ফেলবে। সুতরাং সেই দিকেও আপনাদের মাধ্যমে আমরা আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে আমরা আহ্বান রাখছি যে অচিরেই চরফ্যাশন মনপুরার এই বিএনপি এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাঁটি, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, এটা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের ঘাঁটি, এটা ধানের শীষের ঘাঁটি, এটাকে আমরা যেন আবার সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, সুন্দরভাবে এটাকে আমরা ধরে রাখতে পারি। সেই জন্য অচিরেই আমাদের কমিটিগুলো দিয়ে দিলে আমরা একটা দিক নির্দেশনা পেয়ে আমরা ঠিকভাবে আবার চরফ্যাশনের মনপুরার বিএনপিকে আমরা আবার সুন্দর পরিবেশে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। অনুপ্রবেশকারীরা তখন একটা আতঙ্কের মধ্যে থাকবে, একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এবং অনুপ্রবেশকারীদেরকে তো আমরা কোনো অবস্থায় ছাড় দিতে পারি না। এরা তো 16-17 বছর লুটপাট করেছে,
আমাদের নেতা কর্মীদের রক্ত জড়িয়েছে, এখন এরাই আবার ছড়ি ঘুরানোর জন্য বিভিন্নভাবে তারা পায়তারা করছে, বিভিন্ন জায়গায় তারা দেন দরবার করছে। ওই প্রতিযোগিতাকে একটা এখন বিভাজনের সৃষ্টি কিন্তু তারাই করতে চাচ্ছে। আমি বিশ্বাস করি নয়ন সাহেবও এই অশুভ পলিসির মধ্যে নাই, জনাব নাজিমুদ্দিন আলম সাহেবও এই অশুভ পলিসির মধ্যে নেই। তারা দুজনই বিজ্ঞ, তারা দুজনই চাচ্ছেন যে চরপেশন বনপুরা বিএনপিটা একটা ছাতার নিচে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করুক, এখানে কোনো অনুপ্রবেশকারীরা কোনো সুবিধা যেন নিতে না পারে। সেই দিকে আমরা আবারও আপনাদের মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণ করব নেতৃবৃন্দের। অচিরেই আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদের চরপেশন বনপুরা বিএনপিকে আবার একটা পুনর্জাগরণ, একটা অনুপ্রবেশকারীহীন এবং আওয়ামী সন্ত্রাস বিরোধী একটা সংগঠন, মাদক বিরোধী একটা অভিভাবকত্বের ভূমিকা নেওয়ার জন্য অচিরেই তারা পদক্ষেপ নেবেন। 5 আগস্ট নিয়ে যেহেতু বলেছেন, আমি একটু যোগ করতে চাই যে 5 আগস্টের পরে ভারতীয় মিডিয়া তারা অপপ্রচার চালাচ্ছেন যে ভিন্ন মত বিরোধী যারা আছেন, হিন্দু ধর্মাবলম্বী সহকারে যারা আছেন, তাদেরকে আপনারা নির্যাতন করতেছেন, আওয়ামী লীগের উপরে আপনারা টর্চার করতেছেন। এ বিষয়ে যদি আপনি একটু বলতেন যে চরপেশনে আমাদের এই জাতীয় কোনো কিছু হয়েছে কিনা। হ্যাঁ, চরবেশন এটা তো এটা আওয়ামী লীগ এবং ভারত তো সবসময় বাংলাদেশকে নিয়ে একটা খেলাধুলা করে। ভারত চায় বাংলাদেশটাকে তাদের একটা কলোনিতে পরিণত করতে, এবং যেটা আওয়ামী লীগ সরকারের দ্বারাই তারা পেরেছে। আওয়ামী লীগের থেকে এমন কোনো সুবিধা নাই যেটা তারা না নিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে ভারতকে আমি যা দিয়েছি ভারত জীবনও এটা ভুলতে পারবে না। সুতরাং ভারত সবসময় আওয়ামী লীগের পক্ষে সবাই গাইবি। আর মাইনরিটি বলতে এখানে কি, আমরা হিন্দু সম্প্রদায় যারা আছে, আমরা ছোটোবেলা থেকেই আমার বাড়ির পাশেও হিন্দু বাড়িগুলো আছে, দেখেন এদের সাথে আমাদের কি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক। এবং চরভীষণ মোহনপুরে না, সারা বাংলাদেশেই যা কিছু দু একটা ঘটনা ঘটেছে, যেখানেই ধরা পড়েছে দেখা গেছে সেটা ষড়যন্ত্রমূলকভাবে আওয়ামী লীগের লোকজনই তাদেরকে দিয়ে করিয়েছে। এটা আমাদের বিএনপি সম্পৃক্ত না। সর্ব জায়গায় বিএনপি, জামাত, আওয়ামী বিরোধী যত সংগঠন ছিল সবাই হিন্দুদের প্রপার্টি রক্ষার জন্য, পূজা পার্বণ ঠিকভাবে যেন তারা চালিয়ে দিতে পারে এই জন্য সবাই দিন রাত পরিশ্রম করে তাদেরকে সুন্দরভাবে তাদের পূজাগুলো উদযাপন করতে দিছে। এই চরপেশনে যে সরস্বতী দুর্গা পূজা হয়েছে, সেখানে আমাদের সাবেক এমপি জনাব আলহাজ নাজিমুদ্দিন আলম সাহেব এসেছেন। প্রত্যেকটা পুজো মণ্ডপে আমরা ঘুরেছি, এবং কোথাও থেকে কোনো হিন্দুরা একটিবারের জন্য বলে নাই যে আমরা অশান্তিতে আছি। তারা আমাদেরকে দেখে এবং আমাদেরকে পেয়ে তারা মহা আনন্দিত। এবং তারা অন্যান্য হিন্দু, আমি অনেক ইউটিউবে অনেক সাক্ষাৎকারে দেখেছি যে বাংলাদেশের প্রকৃত হিন্দু সংগঠন যারা করে, যারা হিন্দুদের সত্যিকার অর্থে ভালো জানে, যারা ভারতের এই ন্যাকামিকে পছন্দ করে না, তারা কিন্তু ভালোভাবেই বলতেছে কী হইতেছে। এবং তাদের মুখে স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশে কোথাও হিন্দুদের প্রতি কোনো টর্চার হয় না। এটা একটা প্রভাকাণ্ড, এটা একটা মিডিয়া, ভারতপন্থী একটা মিডিয়া আছে। এবং ভারতের গভর্নমেন্ট যেহেতু শেখ হাসিনাকে তারা ওন করে, এই জন্য শেখ হাসিনাকে তারা আশ্রয় দিছে। এত গণদীক্ষিত একটা মাফিয়া সরকার, বিশ্বের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা প্রধানমন্ত্রী হিসাবে তাকে ভারত আশ্রয় দিছে। আশ্রয় দিয়েই শুধু ক্ষান্ত নাই, তারা সেখানে বসে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশকে ষড়যন্ত্র করে একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা ষড়যন্ত্র করছে। এটা আদৌ সত্যি না। বাংলাদেশের সবসময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে আমরা সবসময় মিলেমিশে ছিলাম। আওয়ামী লীগের আমলেই বরঞ্চ হিন্দুরা কষ্টে ছিল। হিন্দুদের জমি জমা আওয়ামী লীগেরাই দখল করতো, লুটতরাজ করতো। বিএনপি বা অন্যান্য সংগঠন কখনই এর সাথে জড়িত না। এবং আমাদের সময় ইনশাল্লাহ এই বর্তমানে হিন্দু সম্প্রদায় খুবই ভালো আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি কথা বলেছেন যে মিছিলের সর্বশেষ যে ব্যক্তিটি দুর্দিনে ছিলেন তাকে দল মূল্যায়ন করবে। এই মূল্যায়নটা আপনারা আসলে কিভাবে করতে চান, বা ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান যে বক্তব্যটা দিয়েছেন, আপনারা সাধারণ যে কর্মীরা আছেন তাদেরকে আপনারা এই বার্তাটা কিভাবে পৌঁছে দিতে চান? আমাদের প্রিয় নেতা, আমাদের দলের একজন চেয়ারম্যান জনাব তারেক রহমান এই জন্যই তো বিশ্ববরণ্য নেতা। তিনি এত ম্যাচিওর, এত
সুন্দর তার দূরদৃষ্টি, যার কারণে আজকে দেখেন শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর গণতান্ত্রিকামী রাষ্ট্রগুলা তারেক জিয়ার প্রত্যেকটা কথার দিকে তাকিয়ে আছে। তারা তারেক জিয়ার কথাকে অ্যাপ্রিসিয়েট করে, এবং যেহেতু উনি আমাদের দলের নেতা, উনি এই কথার দ্বারা সমস্ত তৃণমূলের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করেছেন, এবং এই জন্যই তৃণমূলের নেতাগুলো তারেক জিয়াকে অত্যন্ত অন্তরস্থল থেকে গভীরভাবে তারা ভালোবাসে। তারেক সাহেব যেটা বলেছেন আমরা সেটাকে লালন করি। উনি যে রাষ্ট্র মেরামতের যে 31 দফা দিয়েছেন সেটাকেও বিএনপি নেতাকর্মীরা লালন করে, এবং সেটাকেও জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এবং আমরা ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা তারেক সাহেব যে কথাটি বলেছেন, আমরা আমরা জানি, আমরা যেহেতু দীর্ঘ 17 বছর এই চরপেশনে এত নির্যাতন অত্যাচারের পরও মাটি কামড়িয়ে আমরা ছিলাম, আমরা এত মামলা হামলা জুলুম হত্যা নির্যাতনের পরও আমরা দল ছেড়ে যাই নাই, আওয়ামী লীগের সাথে হাত মিলাই নাই। সুতরাং আমরা আমাদের নিবেদিত কর্মী যারা তাদেরকে আমরা চিনি। অবশ্যই ইনশাআল্লাহ বিএনপি যদি কোনো দিন ইনশাল্লাহ আগামী নির্বাচন, অবশ্যই বিএনপি ক্ষমতায় আসবে সুষ্ঠু নির্বাচন হলে, সেই সময় দলের এই সমস্ত যারা দুর্দিনে আমাদের দলের যে কথাটা তারেক সাহেব বলেছেন যে শেষ দিন পর্যন্ত মিছিলের শেষে যে কর্মীটি ছিল তাকে মূল্যায়ন করা হবে, অবশ্যই তার এই কথাকে আমরা সেলুট জানাই, এবং আমরাও সেই নীতি আদর্শ মেনে চলব। আমাদের প্রত্যেকটা দুর্দিনের কর্মী সাথীদেরকে আমরা নিয়েই এই চরপেশন মন্ত্রটা আমরা বিএনপি করব। ধন্যবাদ। শেষ প্রশ্ন, যুব সমাজ আজকে মাদকে ছয়লাভ, আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে এই মাদক নিয়ে আপনাদের কর্মসূচিগুলো কীভাবে থাকবে, এবং যারা আসক্ত তাদেরকে কিভাবে এ রুট থেকে ফিরিয়ে আনবেন? দেখেন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম থেকেই উপলব্ধি করতে পেরেছিলেন, এবং তিনি যে দর্শন উনি রেখে গেছেন যে একটা জাতির যে যুবক, এই যুবকদেরকে যতদিন জাতি কাজে খাটাতে না পারবে, যতদিন তাদের এই মেধা তাদের এই শক্তিকে একটা সম্পদে রূপান্তরিত করতে না পারবে, ততদিন পর্যন্ত দেশ ও জাতির কল্যাণ হবে না। এই জন্য যুবকদেরকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট গভীরভাবে ভাবতেন, এবং তাদেরকে সংগঠিত করে তাদেরকে বাংলাদেশের একটা সম্পদ তৈরি করার জন্য তিনি যত রকম প্রচেষ্টা সব করে গেছেন। আপনারা কখনই কি শুনেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এই যে আপনার এখন কি বলে গাঁজা বাবা, আমরা এগুলা অনেকটার সাথে পরিচিতই ছিলাম না, এগুলো জিয়াউর রহমান সাহেবের সম্বন্ধে আমরা নামও শুনি নাই। এগুলো আসলো কোন সময়? কিছুটা আসলো সুরাচারী আরশাদের শাসন আমলে, এরপর বিএনপি এসে এগুলোকে কঠোরহস্তে দমন করলো। পরবর্তী পর্যায়ে দেখা গেল এই 16-17 বছরে আওয়ামী লীগ সারা বাংলাদেশ এটাকে জাতীয়করণ করলো। সেই আওতা থেকে চরপেশন মনপুরা মুক্ত হয় নাই। কোটি কোটি টাকার ব্যবসা করেছেন নেতারা আমাদের যুব সমাজকে ধ্বংস করে, এই মাদকের ব্যবসা করে। আমরা ইনশাল্লাহ আমাদের দল যদি ক্ষমতায় আসে, এখানে ইনশাল্লাহ চরপেশন মনপুরায় আমরা যেই পথভ্রষ্ট যুবক এদেরকে আমরা ফিরিয়ে এনে সত্যিকার অর্থে কর্মসংস্থানের মধ্যে আমরা এদেরকে নিয়ে আসার চেষ্টা করব, এবং যত মাদক ব্যবসায়ী আছে মাদকের মূল উদ্ঘাটন করে আমরা তাদেরকে দমন করার জন্য আপ্রাণ চেষ্টা করব। যুব সমাজকে আমরা সত্যিকার অর্থে একটি সম্পদে পরিণত করার সকল রকম চেষ্টা ইনশাল্লাহ আমরা করব দলীয় পলিসি মোতাবেক। ধন্যবাদ। সর্বশেষ প্রশ্ন, রাজনীতিতে আপনি প্রচুর সময় দেন, এটা আমরা জানি। রাজনীতির পাশাপাশি পরিবারকে কতটুকু সময় দিতে পারেন? ব্যক্তিগত প্রশ্ন। হ্যাঁ, খুবই কম, খুবই কম। এই আপনার বিশেষ করে বিরোধী দলের সময় একটু দেওয়া গেছে, সেই সময় তো বিষয়টা প্রোগ্রাম করতে দিত না, কিছুটা সময় বাসায় কাটাতাম। কিন্তু এখন এই 5ই আগস্টের পর থেকে এত ব্যস্ততা বেড়ে গেছে যে বিএনপির চতুর্দিকে নির্যাতিত কর্মীরা যেভাবে শুধু বিচার, আওয়ামী লীগের সময় যে অত্যাচার নির্যাতন, যে জায়গা জমি লুটপাট করে নিয়ে গেছে, সম্পদ লুটপাট করে নিয়ে গেছে, বিভিন্ন ধরনের অভিযোগ, এই অভিযোগগুলোকে আমরা নিষ্পত্তি করার জন্য এবং এদেরকে শান্ত রাখার জন্য বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য, এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের বার্তা তাদেরকে পৌঁছে দিয়ে নরমে গরমে রেখে
তারা যেন ভালো থাকে। একসময় ইনশাল্লাহ বিএনপি আবার ক্ষমতায় আসলে তাদের সমস্ত বৈধ যে সমস্ত সম্পদ হারিয়েছে, অর্থ হারিয়েছে, যে ক্ষতিগ্রস্ত হয়েছে, রক্ত গিয়েছে, এগুলো ইনশাল্লাহ বৈধ পথে আইনানুগভাবেই আমরা সেগুলোকে আবার আপনার তাদেরকে পুনরুদ্ধার করে দিবে। এই প্রতিশ্রুতি দিতে গিয়ে প্রতিটা দিন আর আওয়ামী লীগ এত নির্যাতন করেছে, এত নির্যাতন করেছে, এটা ভাষায় ব্যক্ত করা যাবে না। সকালে ঘুমের থেকে ওঠার পরে রাত 3টা পর্যন্ত শুধু অভিযোগ অভিযোগ, বাড়ি ঘর, কোথাও মানুষকে তো আমরা যেহেতু রাজনীতি করি, কর্মীদের এত আশা আকাঙ্ক্ষা, এতদিনের দুর্ভোগের কথা আমাদের শুনতে হয়। এজন্য ব্যস্ততা বেড়ে গেছে, যার জন্য পারিবারিক পর্যায়ে সময়টা কমেই দেওয়া পরে চলে। বিশেষ করে রাজনৈতিক এই সমস্ত কারণেই এবং রাজনৈতিকভাবেই সময়টা এখন বেশি অতিবাহিত হচ্ছে। এবং ইনশাল্লাহ সকল কিছুই একটা নিয়ন্ত্রণে আনার আমরা চেষ্টা করছি সৎভাবে থেকে। আমি সবসময় বলি যে কোনো দুষ্ট লোকের দায় বিএনপি নেবে না, এবং বিএনপিতে কোনো দুষ্ট লোকের প্রয়োজন নাই। বিএনপি শহীদ জিয়ার দল, বিএনপি তারেক সাহেবের দল, খালেদা জিয়ার দল। এখানে এটা গণমানুষের দল, গরিবের দল। এখানে আমাদের মাস্তানের দরকার নাই, এখানে আমাদের কোনো সন্ত্রাসের দরকার নাই, কোনো লুটেরার দরকার নাই, চাঁদাবাজদের দরকার নেই। এটার বিরুদ্ধে আমি সংগ্রাম ছোটোবেলা থেকে করে আসছি, বিরোধী দলের সময় করছি। এখন আল্লাহ পাক একটু সুযোগ দিয়েছে, অন্তত আওয়ামী লীগ তো হুমরিকে সামনে বাধাগ্রস্ত করতে পারে না। প্রশাসনও এখন ইচ্ছে করলেই আওয়ামী লীগ যেমন আমাদেরকে কোথাও দাঁড়াতে দিত না, প্রশাসনও ব্যবহার করতো, প্রশাসনও সেভাবে ব্যবহার করতে পারে না। সেই জন্য চেষ্টা করি মানুষের উপকার করার জন্য, যতটা সম্ভব মানুষ যেন শান্তিতে থাকে, সুস্থ থাকে, আমার নেতাকর্মীরা যেন ভালো থাকে, সেই চেষ্টা করি। এবং ইনশাল্লাহ এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে শুরু করেছি সেই ছাত্রাবস্থা থেকে মৃত্যুর আগ পর্যন্ত। আশা করি অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে ইনশাল্লাহ একটি পরিচ্ছন্ন জীবন আমি অতিবাহিত করে যেদিন আল্লাহ ডাক দেবেন সেদিন সেই পথের যাত্রী হয়ে যাব। আপনারা সকলে দোয়া করবেন। এবং পরিশেষে আমি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেখেন দীর্ঘদিন তাকে, তার উপর কী নির্যাতন, তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেয় নাই। আজকে আল্লাহর অশেষ রহমত যে এই আওয়ামী লীগ সরকারের উপর গজব পড়েছে, তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে, আমাদের নেত্রী আজকে মুক্ত, খুবই খুশি লাগছে, খুশিতে কান্না এসে যায়। তিনি আজ লন্ডনে গতকাল উনি চলে গেছেন। 7 বছর পরে তার ছেলের সাথে তার দেখা হবে, পরিবারের সাথে দেখা হবে, তিনি সেখানে চিকিৎসা নেবেন। আশা করি, আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি সুস্থ হয়ে সকলকে নিয়ে, তার পরিবারের সবাইকে নিয়ে, যিনি বলেছিলেন যে আমার ঠিকানা একটাই, আমার দেশ বাংলাদেশ, বাইরে আমার কোনো ঠিকানা নাই, সেই জন্য সেই নেত্রীকে আবার আমরা তার পরিবার, বিশেষ করে আমাদের পার্টির একজন চেয়ারম্যান, আজকে কতটা বছর এই 7 সমুদ্র 13 নদীর উপারে আমরা তাকে সরাসরি দেখতে পাই না। আমাদের দেখার জন্য কোটি কোটি এই তারেক জিয়া ভক্তরা অধীর আগ্রহে আছে। আমরা আশা করি নেত্রী সুস্থ হয়ে তারেক জিয়াকে সহ আবার বাংলাদেশে তিনি ফিরে এসে বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের পাশে থেকে এই দেশকে একটি সুন্দর পরিবেশে ফিরিয়ে এনে সকল প্রভু রাষ্ট্রকে উপেক্ষা করে বাংলাদেশ একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে শহীদ জিয়ার আদর্শের সেই পতাকা তিনি তুলে ধরে বাংলাদেশকে একটি গর্বিত দেশ হিসাবে, বাংলাদেশি জাতীয়তাবাদকে বিশ্বের মধ্যে একটি মডেল হিসাবে তিনি দাঁড় করাবেন। এই জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি অতি দ্রুত যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে আবার তিনি ফিরে আসেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আজকে আমাদের স্টুডিওতে ছিলেন চরপেশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। আপনাকে আমাদের বিএনপি চরপেশন ইউটিউব পেজ এবং ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার। আপনাদেরকেও ধন্যবাদ। আশা করি যে এই চরপেশন বিএনপি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের এই মহতি উদ্যোগ সুন্দর হবে, সার্থক হবে, ভবিষ্যতে চলার পথ আরও মসৃণ হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।